আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামীম পাটোয়ারি। আজকে আমরা আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নির্ধারণ করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দাম্পত্য কলহ ও মুসলিম পারিবারিক আইনের প্রয়োগ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মোহাম্মদ আরিফুর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। জি, আমরা আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আলোচনার মূল পর্বে। শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার সেটি হচ্ছে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দাম্পত্য কলহ বলতে আপনার দৃষ্টিতে কী মনে করেন? মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দাম্পত্য কলহের ওইভাবে কোনো আইনগত সংজ্ঞা নেই, কিন্তু মুসলিম পারিবারিক আইনে আমাদের যে আইনগত বিষয় যেটা হচ্ছে যে প্রশান্তি, যে পারিবারিক যে একটি সাকিনা বা প্রশান্তি স্বামী স্ত্রীর ভিতরে, তারপরে মাওয়াদ্দা বা ভালোবাসা বা রাহমা বা করুণা, এই বিষয়গুলো যদি অনুপস্থিত থাকে তখন এদের ভিতরে একটি দাম্পত্য কলহের সৃষ্টি হয়। আর মুসলিম পারিবারিক আইন এটা করা হয়েছে যে এই আইনের মাধ্যমে যেন দাম্পত্য সম্পর্ক যেন অটুট থাকে এবং বজায় থাকে। এই আইন যদি না থাকতো তখন দেখা গেছে প্রতিনিয়ত মানুষের ভিতরে দাম্পত্য কলহ নিয়ে একটি সমস্যা হতো। তো এই জন্য মুসলিম পারিবারিক আইন, এই আইনটি মানুষের দাম্পত্য জীবনকে আরও বেশি সমৃদ্ধ করে এবং মজবুত করে। পাশাপাশি কোরআনের আইন এবং কোরআন হাদিস, ইসলামী জীবনযাপন প্রত্যেকের যে এইগুলা মানানোর কারণে কি হয়, তাদের ভিতরে দাম্পত্য জীবন আরও মজবুত হয় এবং পরবর্তীতে তার ফলশ্রুতিতে দাম্পত্য কলহ এগুলো মানে দিনে দিনে হ্রাস পায়। দাম্পত্য বলতে তো আমরা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কটাই বুঝি না, এর বাইরেও সামাজিক যে প্রেক্ষাপটগুলো, এগুলোও কিন্তু মাঝে মাঝে আমাদের দাম্পত্য কলহের সৃষ্টি হয়। অবশ্যই এটা আরও বেশি আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দাম্পত্য কলহর মূল কারণটা হচ্ছে যে অন্যের জিনিসগুলো দেখা, অন্যের সামাজিক প্রতিবন্ধকতা, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে পার্শ্ববর্তী মানুষের প্রতিক্রিয়া, সহকর্মী, কলিগ, তারপরে হচ্ছে যে সমাজের বিভিন্ন অস্থিরতা, সমাজের কালচার, তারপরে হচ্ছে যে অন্যান্য বিভিন্ন পারিবারিক যেমন সম্পত্তি নিয়ে জটিলতা, এই ধরনের বিভিন্ন বিষয়ের কারণে মানে উভয়ে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী যদি দুই সংস্কৃতি মনে হয়, তখন দেখা গেছে একজন চাচ্ছে যে সে একটু নিজে এখানে সে ধর্মীয়ভাবে জীবনযাপন করতে, আরেকজন চাচ্ছে যে না, একটু আধুনিকতাকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করতে। তখন এটা তাদের ভিতরে একটা, আর যদি উভয় স্বামী স্ত্রী তাদের ভিতরে যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, বিশ্বাস, আস্থা এবং এগুলো থাকে, তখন তাদের ভিতরে এই কলহটার মানে সামনে এগোতে পারে না। এবং তারা এই মুসলিম পারিবারিক আইনে বারবার শুধু এই ইস্যুর কথা বলা হয়েছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের পারস্পরিক যখনই সমস্যা হবে তারা বেশি বেশি যেন নিজেদের ভিতরে আরবিট্রেশন, যা একটা মানে পারস্পরিক বোঝাপড়া বা সমঝোতা, এগুলো যেন তারা এগিয়ে নেয়, যার মাধ্যমে কি হবে, তাদের যত বেশি তারা আলোচনা করবে তত বেশি তাদের বিষয়ে মানে সমস্যাগুলো তাদের মানে সমাধান হবে। আমরা ওদের ক্ষেত্রে শুনতে পাই যে সামাজিকভাবে আমাদের এই যে পারিবারিক বন্ধনগুলো, এগুলো ভেঙে যাওয়ার পেছনে ভারতীয় যে নাটিকা, বিশেষ করে স্টার জলসা সহ যে সিরিয়ালগুলো তারা প্রচার করে, এটা একটা বড় ধরনের বিরূপ প্রভাব ফেলতেছে। এক্ষেত্রে আপনার অনুভূতি কী? অবশ্যই আপনি সুন্দর একটি পয়েন্ট আমাদের সামনে রেজ করেছেন যে সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, এই সাংস্কৃতিক আগ্রাসন এটা দিনে দিনে এটা হচ্ছে একটা মানে বিষের মতন বাংলাদেশের মানুষের মানে সমাজ, জীবনযাপন, সংস্কৃতি, বইয়ের অধ্যায়, টিভি সিরিয়াল, লাইফস্টাইল, সব কিছুর ভিতরে ইন্ডিয়ান বা পাশ্চাত্য যে সভ্যতার যে আগ্রাসন, এটা আমাদের ভিতরে ধীরে 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 আমাদের ভিতরে এটা মানে ইনপুট করা হচ্ছে, যেন এটাকে আমরা ইজিলি আমাদের ভিতরে এটাই যেন আমাদের স্টাইল, এটাই যেন আমাদের সংস্কৃতি। এভাবে আমাদের ভিতরে পাশ্চাত্য সভ্যতা বা ইন্ডিয়ান যে স্টার জলসা যেগুলো বলছেন, তো একসময় দেখবেন যে আমরা দেখতাম, এখন অবশ্যই এগুলো দেখি না, যে সন্ধ্যার পরে দিনে রাতে আমার নিজের দেখতাম যে আমাদের আত্মীয় স্বজন তারাও
মানে সারা একটা পর্ব যদি এখন সকালে দেখতে না পারতো, রাত 10টা আবার ওইটা থাকতো, 10টা না দেখতে পারলে ফজরের সময় চলতো। দেখা যাচ্ছে ফজরের নামাজ বাদ দিয়ে তারা দেখা গেছে স্টার জলসা ওই সিরিয়ালটা দেখতেছে। ওই সিরিয়ালের মাধ্যমে কি দেখাচ্ছে, ওখানে দেখানো হচ্ছে কিভাবে তর্ক করে শাশুড়ির সাথে জিতা যায়, কিভাবে তর্ক করে আর একজন তার ননদের সাথে জিতা যায়, কিভাবে এভাবে শুধু তাদের সংসারে এবং একাধিক বিবাহ একজনের সাথে এবং পরকীয়াকে তারা প্রমোট করে, একজনের সাথে এক দেবরের সাথে ভাসুরের সাথে শ্বশুরের সাথে, এইভাবে তারা এই জিনিসটাকে খুব ইজি করে নিচ্ছে। আমাদের যে ইসলামিক যে রীতি এবং কালচারগুলো সেগুলো আসলে ভেঙে যাচ্ছে এই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে। এবং আমরা আমাদের আলোচনার যেহেতু আইনগত প্রোগ্রাম, আমাদের এই দাম্পত্য বিরোধ নিষ্পত্তিতে মুসলিম পারিবারিক আইনে অধ্যাদেশ 1961 এটি কিভাবে ভূমিকা রাখছে? হ্যাঁ, দাম্পত্য জীবনে দাম্পত্য বিরোধ নিষ্পত্তিতে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ যে 1961, এটা অবশ্যই ভূমিকা রেখেছে। কারণ বিবাহ, তালাক, ভরণ পোষণ বা দেড়মোহর এবং উত্তরাধিকার সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে সেগুলো এই মুসলিম পারিবারিক আইন যে এটাকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করার কারণে দেখা গেছে মানুষ তাদের যে দাম্পত্য জীবনে এই আইনগুলোর সুষ্ঠু প্রয়োগের কারণে তাদের পরবর্তীতে জীবনে এবং তাদের যখন দাম্পত্য জীবনে তারা এগুলোকে অনুসরণ করে। এই অনুসরণ করার কারণে তারা তাদের মনের মতো তাদের জীবন যাপন তারা করতে পারে না। এই জন্য দেখা গেছে এটা নিয়ন্ত্রণের জন্য যখন দেখা গেছে যে সে একটা যদি কখনো সে বিচ্ছেদের দিকে যায়, তখন তার একটা বিষয়, একটা ভরণ পোষণের বিষয় আসে এখানে, তারপরে তার দেনমোহরের বিষয় আসে। তারপরে দেখা গেছে আমাদের যে আরও বিভিন্ন ফৌজদারি বিভিন্ন আইন আছে, যৌতুক নিরোধক আইন আছে, নারী শিশু নির্যাতন দমন আইন আছে। তো এইগুলোতে দেখা গেছে এই আইনগুলোর দিয়ে সাধারণত যখন যারা দাম্পত্য সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়, তারা চেষ্টা করে যে কোর্টে গিয়ে একটি মামলা করে এই সম্পর্কটা কীভাবে টিকানো যায়। এখন যদি আইন না থাকতো এবং আমাদের যে পারিবারিক আদালতগুলো তারাও চেষ্টা করে যথেষ্ট পরিমাণে কীভাবে সংসারগুলো ভেঙে না যায়। এমনকি বাংলাদেশের যে লিগ্যাল এইড যারা আছে, তারাও সে লিগ্যাল এইড প্রত্যেকটা জেলায় জেলায় যে লিগ্যাল এইড যে আইনগত সহায়তা আদালত আছে, তারাও চেষ্টা করে যথেষ্ট পরিমাণে যে কিভাবে এইগুলো মামলা ছাড়াও কীভাবে দাম্পত্য সম্পর্ক এইটাকে এই আইন অনুযায়ী তাদের ভিতরে মিউচুয়াল করে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাদেরকে আবার পুনরায় তাদের দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার করে তারা যেন আবার একত্রে থাকতে পারে। এই ধরনের চেষ্টা বাংলাদেশে কোর্ট কাছারি বা আদালতের যারা বিচারক আছে তাদের মধ্যে বিদ্যমান। আচ্ছা, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, তালাক প্রদানের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অবশ্যই আইনগত একটা বাধ্যবাধকতা তো আছেই, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে মৌখিকভাবে তালাক দিয়ে দিচ্ছে, কিন্তু সেটি তারা আইনগত সিস্টেমের মধ্যে আসছে না। এক্ষেত্রে কী ধরনের এই প্রক্রিয়াটি যদি অনুসরণ করা না হয়, তাহলে পরবর্তীতে আইনগত পরিণতি কী দাঁড়ায়? মুসলিম পারিবারিক আইনে এখানে অবশ্যই বলা আছে যে যদি তালাক দিতে হয়, মৌখিক তালাক কখনোই গ্রহণযোগ্য না। ইসলামিকভাবে আমাদের ধর্মীয়ভাবে মৌখিকভাবে দিলে তালাকটা অবশ্যই গ্রহণযোগ্য হয়, কিন্তু আইনগতভাবে যে বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তো অবশ্যই তার এটা নোটিশ দিতে হবে। এবং এই নোটিশটা যাকে ছেলে যদি হাজব্যান্ড যদি তালাক দেয় তার ওয়াইফকে নোটিশ দিতে হবে, এবং ওয়াইফ যদি তালাক দেয় তার হাজব্যান্ডকে নোটিশ দিতে হবে। পাশাপাশি সালিশি পরিষদকে তাদেরকে নোটিশ দিয়ে ডাকযোগে, রেজিস্ট্রি ডাকযোগে এবং তাকে ইনফর্ম করতে হবে। এবং এখানে যদি পৌরসভার ভিতরে হয় সেখানে ওইখানে পৌর মেয়র, যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশনের সালিশি পরিষদ, এবং যদি ইউনিয়ন পরিষদে যদি তার ঠিকানা হয় তাদের, তাহলে ওই জায়গায় ওখানে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তাকে নোটিশ দিতে হবে। এবং এই নোটিশ পাওয়ার 90 দিন পরবর্তী 90 দিনের পর এটা কার্যকরী হবে। এছাড়া কখনো এটা তার কার্যকর হওয়ার সুযোগ নেই। এবং কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে চেয়ারম্যানকে অবহিতভাবে মানে নোটিশ না দিয়ে যদি এই তালাক প্রদান করে, তাহলে তার আইন শাস্তির ব্যবস্থা আছে এখানে। যদি এখানে কোর্টের দ্বারস্থ হয় যিনি সংক্ষুব্ধ, তাহলে আইন তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ইউনিয়ন পরিষদকে অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনকে নোটিশ দিতে হবে, এটা আইনগত একটা বাধ্যবাধকতা রয়েছে। যদি সেটা না করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এখন বিষয়টা যে প্রশ্ন সেটা হলো সালিশ পরিষদ, যেটা বললেন অলরেডি, আরবিট্রেশন কাউন্সিল। এই আরবিট্রেশন কাউন্সিল বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা কার্যকরী ভূমিকা পালন করে তালাকের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে? আরবিট্রেশন কাউন্সিল বাংলাদেশের অধিকাংশ
ভূমিকাই আরবিট্রেশন কাউন্সিল রাখে এবং আইনেও তাদেরকে এর সুযোগটা দেওয়া হয়েছে। কারণ আরবিট্রেশন কাউন্সিলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। বেশিরভাগ যে এই আরবিট্রেশন কাউন্সিলের কখন দরকার হয়, সাধারণত বহুবিবাহ বা তালাকের ক্ষেত্রে কেউ যদি এক স্ত্রী বলবৎ থাকা অবস্থা আরেকটি স্ত্রী গ্রহণ করতে চায়, তখন ওখান থেকে অনুমতি নিতে হয় আরবিট্রেশন কাউন্সিল থেকে। আরবিট্রেশন কাউন্সিল আর তাছাড়া তালাক, কেউ যদি তালাক দেয় সেখানেও ওই যে 90 দিন সময় থাকে। তারা একজন ওইখানে যে চেয়ারম্যান থাকেন বা ইউনিয়ন সিটি কর্পোরেশনের যে যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন, তারা এই আরবিট্রেশন কাউন্সিল গঠনের জন্য তাদেরকে ডাকতে পারে যে আসেন আমরা আপনাদের ছেলের হাজব্যান্ডের পক্ষ থেকে একজন, ওয়াইফের পক্ষ থেকে দুইজন ডেকে তারা এই আরবিট্রেশন কাউন্সিল গঠন করে সেখানে তাদের মতামত নিতে পারে যে আপনাদের এই তালাকটা কি আমরা কার্যকর করব, এবং তাহলে তারা একটা ফর্মের মাধ্যমে তারা তাদেরকে লিখিত দিয়ে দেয় যে আমরা হ্যাঁ তালাকটা কার্যকর করলাম। অথবা যদি তাদের ভিতরে যদি আপোষ সমঝোতা হয়, তখন তারা কি করে আরবিট্রেশন কাউন্সিলে ওখানে একটা ফর্ম আছে নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম, ওই ফর্মটায় তারা লিখে যে এত তারিখে তাদের ভিতরে আপোষ হয়ে গেছে, সমঝোতা হয়েছে, সুতরাং ওই যে যিনি রেজিস্টার্ড কাজী, যার মাধ্যমে নোটিশটা দেওয়া হয় বিবাহ বিচ্ছেদের, তাকে ওটি দেওয়া হয় যে আমাদের অত তারিখের এই নোটিশটি আপনারা উইথড্র করেন, এবং তাদের ভিতরে একটি সমঝোতা হয়ে গেছে। তো সাধারণত এই আরবিট্রেশন কাউন্সিল তারা যদি সদিচ্ছা থাকে, তারা ইচ্ছা করলে, কারণ আরবিট্রেশন কাউন্সিল যারা গঠন করে তারা মোটামুটি সমাজের প্রভাবশালী ব্যক্তি, এবং তারা সদিচ্ছা নিয়ে যদি সত্যিকারের যদি উভয় পক্ষের ভিতরে সমঝোতা করতে চায়, তাহলে বাংলাদেশে অনেক দাম্পত্য জীবনে তাদের যে কলহ, এটা মিটমাট হয়ে ভুল বুঝে তারা অবসান ঘটিয়ে তারা তাদের সুখের সংসারে ফিরে আসতে পারে। এ ধরনের সুযোগ আরবিট্রেশন কাউন্সিলের দেয়া আছে এবং এই ক্ষমতাও তাদের আছে। তো মেইন বিষয় হচ্ছে সদিচ্ছা। হ্যাঁ, এখন আমরা যখন একটা তালাকের নোটিশ প্রেরণ করি, সেক্ষেত্রে আমরা অধিকাংশ সময় লক্ষ্য করি যে আরবিট্রেশন কাউন্সিল থেকে তাদেরকে সেভাবে নোটিশ করাও হয় না, বা করা হলেও সেটা নাম কাওয়াস্তে। এক্ষেত্রে ব্যক্তির কোনো কিছু করণীয় আছে কিনা? অবশ্যই আরবিট্রেশন কাউন্সিল যদি তাদেরকে যদি নোটিশ নামকাওয়াস্তে যদি তাদেরকে নোটিশ করে, তো সেক্ষেত্রে ব্যক্তি নিজে উদ্যোগ নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে যে আমাদের এই বিষয়টা আপনাদের কাছে নোটিশ করা হয়েছে, আমাদের এই বিষয়টা আপনারা বসেন। তাদেরকে সরাসরি উভয় পক্ষ যেতে পারে, অথবা যে কোনো একটি পক্ষ গিয়ে তাদেরকে বললে তারা একটা সময় দিবে, ওই সময় অন্য অপর পক্ষকে নোটিশ করবে যে আপনি নোটিশ পেয়েছেন কি পেয়েছেন জানি না, আমাদের কাছে নোটিশ এসেছে, আপনি আসেন, আপনি একদিন শিডিউল দেন, আমাদের সাথে বসেন, তারপর উভয় পক্ষ বসে তারা এই জিনিসটা সমাধান করতে পারে, কারণ এই ক্ষমতা আইনই তাদেরকে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা দেখি যে স্ত্রী যদি তালাক দিতে যায়, সেক্ষেত্রে ইসলামিক আইন অনুযায়ী হচ্ছে তাকে অবশ্যই হাজব্যান্ড থেকে ক্ষমতা দিতে হবে তালাক দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া ইসলামিক আইন এবং মুসলিম পারিবারিক আইন, এই দুটোর সাথে কোনো প্রকার কন্ট্রাডিকশন আছে কিনা? না, এখানে কন্ট্রাডিকশনারি বলতে যে ইসলামিক আইন এবং মুসলিম পারিবারিক আইন, এখানে যে সাধারণত ওই যে আমাদের কাবিনের বিবাহের সময় একটা কলামে 18 নম্বর কলামে যে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে কিনা বা খর্ব করা হয়েছে কিনা, তো এখানে আসলে এই ফর্মটা সাধারণত এখন বর্তমানে যেটা চলমান দেখছি যে এখানে সবাইকে ক্ষমতা দিয়ে দেয়, এবং কখন সে ডিভোর্স দিতে পারবে তারও একটা পয়েন্ট বলা থাকে যে যদি বনিবনা না হয়, যদি ভরণ পোষণ না দেয়, শারীরিকভাবে নির্যাতন করে, অথবা স্বামী যদি নিখোঁজ হয়ে যায়, অথবা যদি তার শারীরিক অক্ষমতা থাকে, তাহলে স্ত্রী তাকে তালাক দিতে পারবে। এরকম কিছু পয়েন্ট কখন সে দিতে পারবে। আর কখনো যদি কোথাও কোনো ফর্মে যদি লেখা থাকে যে না, স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়নি, এভাবে যদি লেখা থাকে, তাহলে অবশ্যই তাকে আদালতের দ্বারস্থ হতে হবে, এবং আদালতে গিয়ে তার যে কী কারণে সে তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, যে তার এই কারণগুলো, যে আমার এই স্বামীর সমস্যা আছে, শারীরিক অক্ষমতা, শারীরিক অসুস্থতা, সে 4 বছর যাবৎ নিখোঁজ, অথবা তিনি অসুস্থ, এরকম আরও, বা তিনি আমার ভরণ পোষণ দেয় না, বনিবনা হয় না, কতগুলো কারণ সে যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে, পরবর্তীতে আদালত সন্তুষ্ট হয়ে উভয় পক্ষকে শুনে তাদের সাক্ষী, তাদের পর্যাপ্ত ডকুমেন্টস, তাদের বক্তব্যের সাপেক্ষে যে প্রমাণ, সাক্ষী বিস্তারিত শুনে তারপর তারা এখানে আদালত সন্তুষ্ট হলে এই বিবাহ বিচ্ছেদের অনুমতি দিতে পারে। জি, আমাদের দেশে খুব প্রচলিত একটা টার্ম হচ্ছে খোলা তালাক, এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
হ্যাঁ, খোলা তালাক বা এটাকে ইংলিশে খোলা তালাক যেটা বলে, বা এটা মিউচুয়াল ডিভোর্সও বলি আমরা। তো এটা এই খোলা তালাকের জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ের একটি সম্মতি দরকার হয়। উভয়ের সম্মতিতে একই বৈঠকে একটা আলাদা ফর্ম আছে। বিবাহের যেভাবে ছেলে তালাক দিলে যেভাবে আলাদা একটা ফর্ম আছে, মেয়ে তালাক দিলেও আলাদা একটা ফর্ম আছে, খোলা তালাকের জন্য আলাদা একটি ফর্ম আছে। এটা রেজিস্টার্ড যারা কাজী তাদের কাছে এই ফর্মটা থাকে। তো ওখানে উভয় পক্ষের একটা সমঝোতা থাকে এবং খোলা তালাকে নোটিশ দিতে হয় না, যেহেতু উভয় পক্ষ উপস্থিত থাকে এবং এটা সাথে সাথেই কার্যকরী হয়ে যায়। এবং খোলা তালাকে আর একটা বিষয় থাকে যে খোলা তালাক হয়েছে মানে তাদের আর কোনো দিনভর ভরণ পোষণ বা এই সংক্রান্ত কোনো পাওনাদি নেই। আমরা এগুলো সব বুঝে পেয়েই এখানে আমরা এই খোলা তালাকে দ্বারস্থ হয়েছি। আর যদি খোলা তালাকে কখনো কোনো পক্ষ সম্মতি না হয়, যেমন হাজব্যান্ড সম্মতি হলো না কিন্তু স্ত্রী চাচ্ছে খোলা তালাক, তখন সে কোর্টের কাছে খোলা তালাকের জন্য দরখাস্ত করতে পারে যে আমাদের এই বিয়েটা। তখন হাজব্যান্ড আসবে, কোর্টে উপস্থিত হবে, তার বক্তব্য দিবে, ওয়াইফ তার বক্তব্য দিবে কেন সে খোলা তালাক চায়। তারপরে আদালত উভয় পক্ষকে শুনে তারপরে যদি সন্তুষ্ট হয় তিনি এই খোলা তালাকটাকে অ্যাপ্রুভ করতে পারেন। যদি স্ত্রী ওই সময়ে গর্ভবতী থাকেন, সেই ক্ষেত্রে খোলা তালাক যদি কম্প্রোমাইজ তালাক যদি হয়, সেক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা? না, গর্ভবতী থাকাকালীন আসলে খোলা তালাক হবে না, কারণ গর্ভবতী প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো ধরনের তালাকই কার্যকর হয় না। এই জন্য তো না, এই যে 90 দিন যে দেওয়া হয়েছে সময়, যে নোটিস পিরিয়ড যেটাকে ইদ্যৎকালীন, যে এই সময়ে যদি তার গর্ভে কোনো সন্তানাদি থাকে, এটা হায়েস্ট 90 দিন রাখা হয়েছে এই জন্য যেটা আবির্ভূত হবে 90 দিনের ভিতরে সর্বোচ্চ। এর আগেই বোঝা যায় যে সে প্রেগনেন্ট কিনা। তো 90 দিন যখন হয়ে যায় তখন আর এটা তার যখন প্রেগনেন্ট থাকে, গর্ভবতী থাকা অবস্থায় এই তালাক কার্যকর সাধারণত হয় না। জি, ভরণ পোষণ যদি না দেন একজন স্ত্রীকে, তাই সেক্ষেত্রে স্ত্রীর আইনগত প্রতিকার কী থাকে? ভরণ পোষণ যদি না দেয় সেক্ষেত্রে স্ত্রীর তো এটা অধিকার যে স্বামী যদি তাকে ভরণ পোষণ না দেয় সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। তিনি এখন যে লিগ্যাল এইড যেখানে আছেন সেখানেও তিনি প্রাথমিকভাবে কোন আদালতে যাবেন? পারিবারিক আদালতে প্রতিটি থানায় বাংলাদেশের স্ত্রীর যেখানে বাড়ি, এখানে সাধারণত এই প্রশ্নটা আমাদের প্রায়ই করে থাকে যে আমি ভরণ পোষণ মামলাটা কোন আদালতে দায়ের করব। দেখা গেছে স্বামীর বাড়ি হয়েছে এক জেলায় আর স্ত্রীর বাড়ি এক জায়গায়। সাধারণত যেখানে স্ত্রী বসবাস করে নিয়মিত, যেখান থেকে সে সহজে মামলা পরিচালনা করতে পারবে, তার নিকটবর্তী যে থানা, ওই থানার যে পারিবারিক আদালত থাকে প্রতিটি জেলা শহরে বা কোথাও কোথাও চৌকি কোর্টও থাকে। তো এখানে গিয়ে ওখানে গিয়ে তিনি মামলা করবে। সাধারণত এই পারিবারিক আদালতে মামলা করে সেখানে তিনি তার এই যে পারিবারিক যে তার যে দাবিটা এটা সে ফাইল করবে। ফাইল করলে পরে পরবর্তীতে ওখানে তার এটা হাজব্যান্ডকে সমন দেওয়া হবে। তাকে সমন দেওয়ার পরে তিনি আদালতে উপস্থিত হয়ে তিনি তার বক্তব্য, লিখিত বক্তব্য আদালতে দায়ের করবেন। এখানে উভয় পক্ষ শুনে তারপরে এখানে তাদের ভিতরে একটা সাক্ষী গ্রহণ করার পরে যুক্তি তর্ক শেষে আদালতে একটা ডিক্রি দেবেন। ডিক্রির পরে পরবর্তীতে একটি ডিক্রি জারি মামলা মোকদ্দমা করতে হয়। প্রাথমিকভাবে হয়েছে তাদের যে ক্লেইমটা থাকে, এই ক্লেইমের উপরে আদালত উভয় পক্ষ শুনে যতটুকু সন্তুষ্ট হয়, স্বামীর আয়ের উপরে নির্ভর করে একটি টাকা মানে তার দেনমোহর বা ভরণ পোষণের জন্য ওখানে যেটা থাকে, এবং ভরণ পোষণের একটা নির্দিষ্ট স্বামীর আয় অনুপাতে একটি অ্যামাউন্ট আদালত চূড়ান্ত করে যে এই পরিমাণ টাকা, এবং এখানে প্রক্রিয়া আছে, যেমন এই প্রক্রিয়া দিবে 4টা কিস্তিতে দিবে প্রতি মাসে মাসে। তো এই ধরনের একটি রায় যখন ডিক্রি যখন দেয়, এই ডিক্রিটা আবার জারি করার জন্য জারি মোকদ্দমা করতে হয় আলাদা। তারপরে আবার নোটিশ দিলে তারপরে যদি সে না দেয় স্বামী, তখন আদালত তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা দিতে পারে, তার মালামাল ক্রয়ের আদেশ দিতে পারে। আচ্ছা, আমরা সাধারণত দেখি দেনমোহরের বিষয়টা আসলে বিয়ের সাথে সাথে পরিশোধ করার হলো নিয়ম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেনমোহরটি বাকি রেখে দেয় বা একটা 50% অথবা একটা অংশ দেওয়া হয়, অধিকাংশ বড় একটা অংশ তারা বাকি রেখে দেয়। এই বাকি যে দেনমোহরের টাকা কেউ যদি দাম্পত্য জীবন
কোনো কলহ নেই, কিন্তু তিনি যদি চান যে আমার দিনমোহরের টাকা আমি নিব হাজব্যান্ড থেকে, কিন্তু হাজব্যান্ড দিচ্ছে না, সেক্ষেত্রে তার ওই স্ত্রীর আইনগত প্রতিকার কি? এক্ষেত্রে যদি হাজব্যান্ড দিনভরের টাকা যদি তাকে না দেয়, তাহলে তিনি আদালতে দ্বারস্থ হতে পারবেন। কারণ আমরা সাধারণত আমাদের গ্রাম বাংলায় বা বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ এটুকুই জানে যে আমাদেরকে তাদের বিভিন্ন সময় পরামর্শ যখন নিতে আসেন যে আমরা তো আসলে সংসারটা করতে চাই, দেখা গেছে অনেক স্ত্রী চায় না যে সেখানে সংসার করতে, কিন্তু স্বামী চায় যে তুমি নির্যাতন সহ্য করে সংসারও করো আমার সাথে। তো যখন সে এখানে বিবাহ বিচ্ছেদ করে অথবা বিচ্ছেদ না করে, ওয়াইফ যদি আদালতের দ্বারস্থ হয়, দিনমোহরের টাকা এটা দেয়া স্বামীর কর্তব্য, দিতে বাধ্য। আর যদি ডিভোর্স হয়ে যায়, তারও ডিভোর্সের 3 মাসের মধ্যে এটা ক্লেম, 3 বছরের ভিতরে এটা ক্লেম করতে হয়। ক্লেম না করলে পরবর্তীটা আবার তামাদি হয়ে যায়। তো এই জন্য হাজব্যান্ডের কাছে দিনমোহরের বা ভরণ পোষণের যে টাকাটা, এটা ডিভোর্সের সাথে সাথে এটা ক্লেম করতে হয়। আবার কেহ যদি ডিভোর্স নাও হয় তাদের ভিতরে, তারপরেও কিন্তু এই দিনভরের টাকাটা সে ক্লেম করতে পারে, এটা হাজব্যান্ড দিতে বাধ্য আইনগতভাবে। সেক্ষেত্রে যে আমি তো ডিভোর্স দেই নেই তাকে, আমি তো সংসার করব, আমি কেন এই টাকা দেব, এটা তার অধিকার। দিনমোহর এটা হচ্ছে স্ত্রীর অধিকার। এই টাকাটা মানে বিয়ের সময় দিয়ে দেওয়া উচিত। যদি কখনো না দিতে পারে, পরবর্তীতে এটা আদালতের মাধ্যমে এটা দেওয়ার জন্য নির্দেশনা আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অন্য বিষয় নিয়ে আরও আলোচনা করব। আমরা একটা ব্রেক নিয়ে দিচ্ছি ছোট করে, আসছি আবারও একটু পরে। যে প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আইন জিজ্ঞাসা অনুষ্ঠানটি। ফিরে আসছি একটু পরেই। যে প্রিয় দর্শক, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় দাম্পত্য কলহ ও মুসলিম পারিবারিক আইনের প্রয়োগ। আপনারা দেখতেছিলেন আমাদের আজকের সুন্দর টপিক্সের উপর আলোচনা। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। যে লার্নেড, আপনার কাছে যে প্রশ্নটি আমাদের এখন বর্তমানে মুসলিম পারিবারিক আইনের যে বিষয়টি আমরা অনেক সময় লক্ষ্য করি যে সামাজিকভাবে অনেক ক্ষেত্রে অভিযোগ আসে যে এই আইনটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে নারীদেরকে। তো আমরা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই আইনে, মুসলিম পারিবারিক আইনে স্বামী স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করা হয়েছে কিনা? মুসলিম পারিবারিক আইন এখানে স্বামী স্ত্রীর পারস্পরিক যে তাদের সমান অধিকার অবশ্যই এখানে নিশ্চিত করা হয়েছে। তো যেহেতু এখানে কিছু বিষয়ে বর্তমান যুগে দেখা গেছে যে স্ত্রীরা বেশি বা মহিলারা তারা বেশি অধিকার এখানে পাচ্ছে, আর স্বামীরা তাদের এখানে একটু কিছুটা কম পাচ্ছে। তো আসলে সংসার টিকানোর জন্য, কারণ একটা সংসার যখন ভেঙে যায়, হাজব্যান্ডের চেয়ে যারা মহিলা তাদের ভিতরে তারা এখানে বেশি ভিকটিম হয়। সেক্ষেত্রে আইনের এখানে তাদের এই আইন অনুযায়ী তাদের পক্ষে কিছুটা হলেও তাদের রক্ষা কবচ হিসেবে এই আইন কাজ করছে। এখানে যদি কিছুটা এই আইনটা যদি আরও সংশোধন করা হয় বা আরও যদি পুরুষ বান্ধব করা হয়, তখন কী হবে, সংসার আরও দিন দিন বেশি বেশি ভেঙে যাবে বা দাম্পত্য কলহ আরও লেগে থাকবে। তো আমি মনে করি যে এই আইন যথেষ্ট পরিমাণে ঠিক আছে, এবং এই আইনের যে ধারা যেগুলোর মাধ্যমে সংসার মানে রক্ষা করার জন্য আইনকে যেভাবে তৈরি করা হয়েছে, এটা অবশ্যই আমি এটা। আর একটা মামলা দায়েরের পর যদি তিনি সংক্ষুব্ধ হন স্বামী হিসাবে, তাহলে তো আর জবাব দেওয়ার সুযোগ আছে, তিনিও তো সাক্ষী উপস্থাপন করার সুযোগ আছে, তিনি তার বক্তব্য সাক্ষী করতে পারে। এবং বর্তমানে তো বাংলাদেশের বেশিরভাগ আদালতে মানে যখন মামলা দায়ের হয়, বিচারক চেষ্টা করে যে মামলাটাকে দ্রুত নিষ্পত্তি করে এবং তাদের মাঝে একটু দাম্পত্য কলহ বা যে তাদের যে কোন বিষয় নিয়ে তাদের ভিতরে ডিসপিউট, তাদেরকে অতিরিক্ত সময় দিয়ে তাদের এই বিষয়টা আপোষ মীমাংসা করার জন্য সুযোগ দেয় যে আপনারা উভয় পক্ষের আইনজীবী নিয়ে বসেন এবং এখানে সমঝোতা করে আসেন। এবং এই সমঝোতার প্রস্তাব কোর্ট থেকে সরাসরি ওপেন কোর্টে দেওয়া হয়। যদিও আলাদা সমঝোতার জন্য আলাদা জন্য এডিআর, যেটা আইন লিগ্যাল এইড বা আইনগত সহায়তা যে কেন্দ্র আছে, এছাড়াও এখন বর্তমানে কোর্ট থেকেও ওপেন কোর্টে এটা এডিআর এর জন্য যে হ্যাঁ, যে আপনারা সমঝোতা করে আসেন বা আপনারা উভয় পক্ষ বসেন, আপোষ মীমাংসা করে আসেন,
ইভেন হাইকোর্টেও আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্ট ডিভিশন উভয় পক্ষের আইনজীবীদেরকে ইভেন এমনকি মহামান্য আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির কাছে অনেক অনেক মামলার বিষয় যায়, সেখানেও উভয় পক্ষের আইনজীবীদের মাঝে অথবা আদালত থেকে কাউকে এমিকাস কিউরি বা আদালতের বন্ধু নির্ধারণ করে যে আপনারা এই বিষয়টা নিয়ে উভয় পক্ষ বসেন, কেবল সলিউশনে আসা যায় কিনা, একটা অ্যামিকেবল সলিউশন আসা যায় কিনা এটা সমাধান করে তারপর আমাদের জানান। জি। এবং আপনারা এখানে কোর্ট থেকে বলে দেয় যে আপনারা অনেক এই আদালতের অনেক প্রভাবশালী আইনজীবী, আপনারা এই বিষয়টা সমাধান করতে পারবেন, আপনারা বসে একত্রে বসে জিনিসটা দেখেন অ্যামিকেবলি সেটেল করা যায় কিনা। যে আমাদের মুসলিম পারিবারিক আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গার্ডিয়ানশিপ। এখানে সন্তানের গার্ডিয়ানশিপ এবং কাস্টোডির বিষয়ে অনেক মামলা হচ্ছে। এই মামলাগুলো আইনগত প্রতিকার কিভাবে পাওয়া যায়, কত দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায়? এখানে এই মামলাগুলো গার্ডিয়ানশিপ এবং যে কাস্টোডি যে আইনগুলো হয় সাধারণত এখানে মামলাগুলো যেগুলো হয় সেগুলো সবসময় কোন কোন প্রেক্ষাপটে এই মামলাগুলো হচ্ছে? এই মামলাগুলো সাধারণত নাবালকের যে গার্ডিয়ানশিপ মানে দায়িত্ব, তারপরে তার সম্পত্তির যে অধিকার, নাবালকের শরীরের সম্পত্তির অধিকার, এগুলো নিয়ে সাধারণত এই মামলাগুলো বেশিরভাগ হয়। তো এই গার্ডিয়ানশিপ মামলাগুলোতে যে এই সন্তানের গার্ডিয়ান কে গার্ডিয়ান হবে, বাবা নাকি মা, অনেক সময় দাদা দাদি করে, অনেক সময় নানা নানি করে, অনেক সময় ফুফুরা করে, অনেক সময় খালা করে, চাচা করে। যখন দেখা গেছে নাবালকের এই স্বামী এবং স্ত্রী বা নাবালকের বাবা মার ভিতরে যখন তাদের ভিতরে বিচ্ছেদ হয় তখন গার্ডিয়ানশিপের প্রশ্নটা আসে। অথবা কখন দেখা গেছে কেউ যদি মারা যায়, বাবা মামা বা মা মারা যায়, তখন তাদের ভিতরে এই প্রশ্নটা আবির্ভূত হয়, তখনই তারা আদালতের দ্বারস্থ হয়। তখন ওই নাবালকের সবাই তাদের কাস্টোডিতে নিয়ে যেতে চায় যে আমাদের এই কারণে আমরা তাদেরকে নিব। অথবা তার সম্পত্তি থাকে যে নাবালকের ভরণ পোষণের জন্য, নাবালকের মানে উইল, তার যে মানে পড়াশোনার জন্য, তার উন্নয়নের জন্য এভাবে অনেক টাকা পয়সা দরকার হয়। তখন দেখা গেছে ওই যারা তাদের গার্ডিয়ান যারা তাদের কাছে টাকাগুলো নেই, কিন্তু নাবালকের বাবা বা মা বা নাবালক 18 বছর হলে তার দেখা গেছে সম্পত্তির অধিকার হবে, এছাড়া তো তার ওই সম্পত্তি তিনি সাইন করতে পারবে না। তখন কোর্টের পারমিশন নিয়ে দেখা গেছে মা বাবা বা অন্য কেউ নাবালকের গার্ডিয়ান হয়ে কোর্টের কাছে মামলা দায়ের করে যে আমরা এই যে ফ্যামিলি কোর্টে যে আমরা নাবালকের শরীরের সম্পত্তির অধিকার চাই এবং তার কিছু অংশের সম্পত্তি আমরা বিক্রি করে নাবালকের কল্যাণে, তার পড়াশোনা, তার ফর দ্য বেনিফিট অফ তার কল্যাণ, যে তার বেনিফিট অফ চাইল্ড বিবেচনা নিয়ে আদালত তাদেরকে তাদের পক্ষে এখানে একটা ডিক্রি দিতে পারে, দিয়ে যে তারা এই সন্তানের জন্য আমরা এটা বিক্রি করার জন্য একটা কোর্ট থেকে পারমিশন দিয়ে দেয়। তখন ওই কোর্টের পারমিশন অনুযায়ী ওই তার যে প্রপার্টির ওইটা ট্রান্সফার হতে পারে, অথবা নাবালক কার কাছে থাকবে এটার বিষয় একটা। আবার নাবালক যদি বয়স্ক হয়, মানে বয়স যদি তার কথা বলার অধিকার হয়, তার যদি বুঝ হয় 10-12 বছরের ভিতরে, তখন সে নিজেও বলতে পারে যে আমি তার কাছে থাকবো। সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে মায়ের কাছেই নাবালক থাকার বিষয়ে কোর্ট প্রিপেয়ার বেশি করে। আচ্ছা, এই গার্ডিয়ানশিপ মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণত কেমন সময় প্রয়োজন? গার্ডিয়ানশিপ মামলার জন্য সাধারণত এখানে উভয় পক্ষকে নোটিশ করা, সাক্ষী দেওয়া, তারপরে প্রতিপক্ষের যারা আইনজীবী থাকে তাদের মানে দীর্ঘসূত্রিতা, এবং উভয় পক্ষ যদি সদিচ্ছা থাকে তাহলে মামলাগুলো সাধারণত দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু যদি উভয় পক্ষের যদি মানে দীর্ঘসূত্রিতা থাকে, উভয় পক্ষের যদি সদিচ্ছা না থাকে, তাহলে এই মামলাগুলো অনেক সময় ক্ষেপণ করে। কারণ এখানে হয়ে গেছে তারা বিভিন্ন কারণে তাদের পক্ষের আইনজীবীরা সময় নেয়। আবার অনেক সময় আদালতের দীর্ঘসূত্রিতা থাকে, অনেক সময় কোর্ট থাকে না, কোর্টের সংশ্লিষ্ট বিচারক তিনি ছুটিতে থাকেন, অনেক সময় আদালতের ওই সময় ওই বিচারক ট্রান্সফার হয়ে যায়, আদালতের ওই সময় কোনো দায়িত্বশীল বিচারক থাকে না, তখন মাসের পর মাস তারিখ দেয় কিন্তু বিচারক থাকে না। যে আমাদের পারিবারিক আদালতের মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আমরা দেখি সবচেয়ে বেশি সিভিল মামলার মতো যেহেতু বিষয়গুলো, সেজন্য আমরা দেখি অনেক দীর্ঘসূত্রতা। এই দীর্ঘসূত্রতার কারণ কী? আপনি কি আইনগত কোনো জটিলতা নাকি প্রশাসনিক দুর্বলতা, এটি কীভাবে আপনি বিশ্লেষণ করবেন? আমি এখানে আইনগত এবং প্রশাসনিক উভয় জটিলতার কথাই বলবো। এবং বর্তমানে এটা মানে এই দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক যে জটিলতা এটা দূর করার জন্য অনেক সিভিল কোর্ট হয়েছে আলাদা। আগে একটা সময় এটা ছিল না, এখন দেখবেন যে সব জায়গায় সিভিল কোর্ট দেওয়া হয়েছে,
যেন এটা আরও দ্রুত মামলা নিষ্পত্তি হয়। সিভিল জজ আলাদা কোর্ট দেওয়া হয়েছে। তো এর মাধ্যমে দেখা গেছে যে এই মামলার যে দীর্ঘসূত্রিতা এটা কমিয়ে আনা সম্ভব। এবং এই প্রশাসনিক যে জটিলতা সেটা হচ্ছে যে ওইখানে সংশ্লিষ্ট যে বিচারক তিনি হয়তো ছুটিতে চলে গেছেন বা তার কোনো সমস্যা আছে, অথবা ওইখানে সংশ্লিষ্ট বিচারকের পদটি ফাঁকা রয়ে গেছে, তখন তিনি আসতে পারেন না। আবার দেখা গেছে বিচারক আছে, ওখানে সংশ্লিষ্ট কোর্টের মামলার যে পক্ষের যে কোনো এক পক্ষের আইনজীবী অসুস্থ, অথবা দেখা গেছে ওখানে যে কোনো একজন আইনজীবী ইচ্ছাকৃতভাবেই এখানে মামলাটা দীর্ঘসূত্রিতার জন্য তিনি বারবার তাকে সময়ের আবেদন দিচ্ছেন। তো এর মাধ্যমে কি হচ্ছে, এই মামলাগুলো একটা দীর্ঘসূত্রিতা চলে আসছে। আর এই দীর্ঘসূত্রিতা করার অন্যতম একটা কারণ থাকে যেন প্রতিপক্ষ যেন এই মামলাটা মানে চালাতে চালাতে যেন সে এক পর্যায়ে হয়ে যায়, মানে টায়ার্ড হয়ে যায়, যে তাহলে মামলাটা এক পর্যায়ে তারা যেন অনীহা চলে আসে। তখন এটা প্রতিপক্ষ মামলা করা মানে হচ্ছে একটা হয়রানি করে যেন প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এবং সে যেন একসময় মামলা কোর্টে আর না আসে, অপর পক্ষ যেন একতরফা একটি রায় পেয়ে যায়। এই জন্য দেখা গেছে অনেক মামলা এক পর্যায়ে শেষ পর্যায়ে তদবিরের অভাবে খারিজ হয়ে যায়, মামলাটার উপস্থিতির অভাবে খারিজ হয়ে যায়, এবং একতরফাভাবে রায় হয়ে যায়, এবং অনেক মামলা আছে। যে আরেকটা বিষয় হচ্ছে যে মামলাগুলোতে যেহেতু সমন সার্ভ করা বাধ্যতামূলক, এক্ষেত্রেও বড় একটা গ্যাপ মানে দীর্ঘসূত্রতা তৈরি করে। সমন জারি করে আনা, যদিও রিসেন্টলি একটা অধ্যাদেশের মাধ্যমে বলা হয়েছে যে এটা ডিজিটালাইজড করার জন্য, সেক্ষেত্রেও আপনি মনে করেন কিনা যে সমন সার্ভ করার বিষয়টাও অনেক দীর্ঘসূত্রিতার একটা কারণ? অবশ্যই সমন সার্ভের বিষয়, কারণ সমন যদি জারি না হয়ে আসে তখন তো এই মামলাটা শুনানি করা পসিবল না, যে সমন ফেরত আসেনি। এভাবে অনেক মামলার অনেকগুলো ডেট তারিখ থাকে, যে দেখা গেছে মামলাটা সমন ফেরতের জন্য এরকম মাসের পর মাস মামলাটা সমন ফেরত আসতে আসতে 5-6 মাস চলে যায়। তখন এই মামলাগুলো শুনানির জন্য প্রস্তুত করা যায় না, এবং এটা এর মাধ্যমে যে যিনি প্রতিকারের জন্য আদালতে আসে তিনি এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে যায়, যে এত সময়ে তাহলে তার মামলা চালানোর দরকার নেই। এক পর্যায়ে তখন দেখা গেছে তিনি তার আশা ছেড়ে দেওয়ার কারণে বাদী অনুপস্থিত থাকার কারণে এক পর্যায়ে মামলাটা দেখা গেছে তদবিরভাবে খারিজ হয়ে যায়। যে মুসলিম পারিবারিক আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভাগুলো কিভাবে দায়িত্ব পালন করছেন বর্তমানে? এখানে আমাদের যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় যে যারা সিটি কর্পোরেশনের যে দায়িত্বশীল যারা সালিসি পরিষদ আছে, তারা এখানে যথেষ্ট তারা দায়িত্ব পালন করছে না। আর তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা প্রতিটা নোটিশ পাওয়ার সাথে সাথে তাদেরকে আবার পক্ষোদয় তাদেরকে তারা একটা অফিসিয়াল এবার আর একটা তাদের প্যাডে একটা নোটিশ করে তাদেরকে জানাতো যে আপনাদের একটি বিষয় আসছে, সুতরাং আপনারা আসেন, আমরা একটা সালিসি পরিষদ গঠন করে আমরা আপনাদের ভিতরে একটা সমঝোতা অথবা তালাকটা কার্যকর করার চেষ্টা করি। কিন্তু আসলে দেখা গেছে তারা এই কাজগুলো তাদের যথাযথভাবে যেভাবে করা উচিত তারা ওইভাবে করে না। এমনকি অনেক জায়গায় নোটিশও রিসিভ করে না, নোটিশ রিসিভ করলে পক্ষকে ডাকে না। তো তাদের এই যথাযথ সদিচ্ছার অভাবে দেখা গেছে আমাদের সমাজে যেভাবে তাদের ভূমিকা থাকার কথা সেটা থাকে না, এবং এর মাধ্যমে কী হচ্ছে, আদালতে মামলার পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার যারা পৌরসভার যারা দায়িত্বশীল যারা আছে, তারা যদি বিষয়গুলো নিয়ে উভয় পরিবারের মধ্যে বসতে বসার কারণে তাদের ভিতরে একটি সুষ্ঠু সমাধান চলে আসতে পারত। আলোচনার মাধ্যমে যে সমাধান সেটা পক্ষ থেকে একটা প্রস্তাব চলে আসতো এবং কন্টিনিউ করতে পারে। এবং এখানে এই পৌরসভা এবং স্থানীয় সরকারের যারা থাকেন ইউনিয়ন পরিষদে, তারা কিন্তু মোটামুটি প্রভাবশালী সমাজের, তাদের কথা অনেক সময় বাধ্য হয়ে পক্ষদ্বয় মেনে নেয়। তো তখন কি হয়, উভয় পক্ষ একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকে, ছাড় দিয়ে তাদের এই বিষয়টা সুষ্ঠু সমাধান হয়। এর মাধ্যমে আদালতের মামলার জট কমে যায়, মামলার দীর্ঘসূত্রিতা কমে যায়, এবং একটা সুষ্ঠু সমাধান হয়। তারা যদি সত্যিকারে তাদের দায়িত্বের জায়গা থেকে বর্তমানের যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার যারা দায়িত্বশীল, যারা চেয়ারম্যান বা মেয়র যারা আছেন, তাই দায়িত্বটা পালন করে, তাহলে দেখা গেছে বাংলাদেশে এই মামলার দীর্ঘসূত্রিতা কমে যেত, মামলা জট কমে যেত, এবং সমাজে শান্তি বিরাজ করত। এই পারিবারিক সমস্যাগুলো নিরসনের জন্য বিভিন্ন রকম আইন বাংলাদেশে আছে। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন এবং পারিবারিক সুরক্ষা আইন, এছাড়া অন্যান্য আইনগুলো আছে। এগুলো সমন্বয় কীভাবে হয়?
কারণ আমরা দেখি যে একই ঘটনা নিয়ে বিভিন্ন আদালতে মামলা হচ্ছে, এতে করে একটা জটিলতার মধ্যে আমরা যারা বিবাদী থাকেন ওনারা ভুক্তভোগী হিসাবে আসেন, কারণ একই বিষয় নিয়ে বারবার বিভিন্ন আদালতে তাদেরকে ঘুরতে হচ্ছে। আসলে বর্তমানে এই বিষয়গুলোর সমন্বয়হীনতার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। কারণ পারিবারিক যে সহিংসতা আবার মুসলিম পারিবারিক আইন বা অন্যান্য আইন, যে আইনগুলোর সমন্বয়হীনতার কারণে এই সমস্যাগুলো আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। কারণ এই পারিবারিক আইনে যেভাবে বলা হয়েছে যে তাদেরকে তালাক, ভরণ-পোষণ, তাদের দেনমোহর, অন্যান্য বিষয়ে, আবার সহিংসতা যেটা পারিবারিক সহিংসতার ক্ষেত্রে যে আইনটা, এখানে যে সুরক্ষাগুলোর ব্যবস্থা করা হয়েছে, তো এইগুলোর সমন্বয়হীনতার কারণে কি হচ্ছে যে পক্ষদ্বয়ের ভিতরে একটা অশান্তি বিরাজ করতেছে। এখন এই আইনগুলোর সত্যিকারের প্রয়োগ বা এটা সম্পর্কে তাদেরকে সত্যিকারের জানা, উভয় পক্ষ যদি তারা এই বিষয়গুলোতে ভালো জানে, তাহলে কি হয়, আদালতে আমাদের মামলার নিষ্পত্তিগুলো দ্রুত হয় এবং মামলার সংখ্যাও কমে যায়। এবং এই আইনের কোথায় কি মানে আইনগুলো অমান্য করলে তাদের ভিতরে কি তাদের শাস্তি হতে পারে, এই বিষয়গুলো যদি সঠিকভাবে আমাদের বিভিন্ন টিভি চ্যানেল অথবা বিভিন্ন বেতার বা মিডিয়া বা পত্রিকা প্রতিনিয়ত এগুলো নিয়ে যদি একটু প্রতিবেদন আকারে যদি করে পাবলিক অ্যাওয়ারনেস তৈরির জন্য সরকারের এখানে ভূমিকা রাখা উচিত। এবং বিভিন্ন এই যে আইন, যে বিষয়টা, আইন কিন্তু মানুষ মানে জানে না বললেই চলে। আইন জানার কোনো সুযোগ নেই বাংলাদেশের কোনো, একমাত্র আইন ছাড়া, অনার্স মাস্টার্স বা এইগুলোর কোর্স করা ছাড়া বাংলাদেশে কোনো বই খাতা বা কোনো সিলেবাসের ভিতরে আইনের কোনো চ্যাপ্টার নেই। আচ্ছা, যেটা আছে সেটা একেবারে সীমিত। এই জন্য মৌলিক যে আইন এগুলো পাঠ্যপুস্তকে যদি থাকে, তাহলে কি হবে, কিছুটা সম্পর্কে মানুষ জানলো যে এই আইনগুলো আমাদের পারিবারিক বিষয়গুলো নিয়ে কোন আদালতে যেতে হয়, কি কোন প্রেক্ষাপটে আসবে, এই বিষয়গুলো যদি আমরা পাঠ্য বইতে ছোট পরিসরে হলেও যদি সামাজিক বিজ্ঞানগুলোতে অ্যাড করতে পারি, তাহলে হয়তো একটা সচেতনতা তৈরি করা সম্ভব হতো। জি, আমাদের পারিবারিক মুসলিম আইনে নারীর প্রতি বৈষম্যের অভিযোগ আসে অনেক সময়। আমাদের নারী পুরুষের যে বৈষম্যতা, এক্ষেত্রে বৈষম্য নিরসনের ক্ষেত্রে কি এই আইনটি খুব বেশি ভূমিকা রাখে? নারী পুরুষের যে বৈষম্য, এই বৈষম্যের জন্য আমাদের যে আইন, এখানে কিছুটা বৈষম্য থেকে যায় পদ্ধতিগত, সেটা কিন্তু যতটুকু বিষয়ে কোরআন বা হাদিস অনুযায়ী যেগুলো আছে, এগুলোর পরিবর্তন ছাড়া অন্যান্য আরও বিষয়, পদ্ধতিগত যে বিষয়টা, যেগুলো দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা বা পদ্ধতিগত আরও সমস্যা থাকে, যে নোটিশ বা এই নোটিশ প্রক্রিয়াটা যদি ডিজিটালাইজেশন করা যায়, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। এমনিতে এখানে বৈষম্যের ওইভাবে আইনগুলোতে বৈষম্যের কোনো বিষয় নেই। বর্তমানে যে মুসলিম পারিবারিক আইন আছে, এই আইনটাকে কোনো সংস্কারের প্রস্তাব দেওয়া আপনি প্রয়োজন মনে করেন কিনা, যে ইমিডিয়েটলি এগুলো সংস্কার করা দরকার? কিছু বিষয়তে সংস্কার অবশ্যই আনা জরুরি। মৌলিক যে বিষয়গুলো, এগুলো পরিবর্তন না করে, মৌলিক যাতে কোনো সমস্যা না হয়, কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু না হয়। এছাড়া এর বাহিরে ডিজিটালাইজেশনের যে বিষয়টা আমি বলেছি, যে নোটিশ সার্ভের ক্ষেত্রে ডিজিটাল প্রক্রিয়া, ইমেইলের বিষয়, তারপরে এখানে আমাদের যারা এর সাথে যারা জড়িত তাদেরকেও আধুনিক ট্রেনিং দেওয়া। বর্তমানে এখন হচ্ছে যে এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, তো সেক্ষেত্রে আমাদের কোর্ট কাছারিতে দেখা গেছে এখনও কিন্তু ডিজিটাল ওইভাবে কোনো ডিজিটালের কোনো সিটেপটা নেই। এখনও সে পোস্ট অফিসের মাধ্যমে চলে, এখানে কোনো ভার্চুয়াল কোনো কিছু নেই। তো এই বিষয়গুলোতে এখন থেকেই আইন পরিবর্তন করে, এবং যতটুকু আইন পরিবর্তন হয়েছে তার আবার প্রয়োগ নেই, এটা এই বিষয়গুলো প্রয়োগ করে আমাদের এই মুসলিম পারিবারিক আইনের সংস্কার আনাটা জরুরি। যে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে ডিজিটাল যুগের কথা বলছেন আপনি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে বর্তমানে ঢাকার যে পারিবারিক আদালতগুলো আছে, সেখানে একটা ডিজিটাল প্রক্রিয়ায় মামলা দায়েরের সিস্টেম চালু করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রক্রিয়াটি চালু করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে সেভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় নাই।
বিশেষ করে আইনজীবীরা এবং কর্মকর্তারা অথবা আমাদের কোর্টে যদি আমরা লক্ষ্য করি যে সেভাবে ডিজিটালাইজড কোনো সিস্টেমও এখনও ডেভেলপ করা হয়নি। এই ক্ষেত্রে এই প্রক্রিয়া কেমন প্রভাব ফেলবে মনে করেন? না, আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন অবশ্যই এটা সঠিক। দেখা গেছে আমাদের সিস্টেম রাখা হয়েছে যে ফাইল বা অনলাইনে বা ডিজিটালভাবে সে মামলা দায়ের করতে পারবে, কিন্তু সিস্টেম আছে কিন্তু এটার প্রয়োগ নেই। এই প্রয়োগের জন্য কী করতে হবে? প্রতিটি পর্যায়ে যার যেখানে দায়িত্বশীল তার ওইভাবে ট্রেনিং দিতে হবে। এখানে জেলা জজের দায়িত্ব বা জেলা দায়রা জজ যিনি আছেন তার দায়িত্ব হচ্ছে তার জজদেরকে এর মাধ্যমে ট্রেনিং দেওয়া, যে কীভাবে সে ফাইলগুলো পাবে, কীভাবে সে এখানে ইনপুট দেবে, কীভাবে সে এখানে রায় লিখবে, কীভাবে সে সাক্ষী নেবে, কীভাবে তাদের মামলাগুলো সে রিসিভ করবে। এটা গেল। আর হচ্ছে যে আইনজীবীদের ভূমিকার ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে বার কাউন্সিলকে। আইনজীবীদের যে সর্বোচ্চ প্রতিষ্ঠান, তারা তাদের আইনজীবীদেরকে অথবা সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি বা বিভিন্ন জেলার যে আইনজীবী সমিতি, তারা তাদের আইনজীবীদের ট্রেনিং দেবে। তারপর আছে কোর্টের যে সংশ্লিষ্ট স্টাফ, তাদেরকে ওইখানের যারা আছেন, কোর্টের যারা দায়িত্বশীল আছেন ওই সংশ্লিষ্ট কোর্টের, তারাও জেলা দায়রা জজ তারা আন্ডারে আছে, তাদেরকে তারা ট্রেনিং দিয়ে তাদেরকে কিভাবে এই মামলাগুলো যেন সহজে তারা রিসিভ করতে পারে। কারণ ওই আদালতের যে প্রক্রিয়ার যারা স্টাফ বা কর্মচারী, তারা এই জিনিসগুলোকে এক্সিকিউট করে। তারা যদি না বোঝে, আমরা যদি তাদেরকে ডিজিটাল দেই, তারা কিন্তু এটাকে বের করতে পারবে না। তারা আবার বের করে এই জিনিসটা আবার জজ সাহেবের সামনে দিবে। তো এই জন্য এই সব প্রতিষ্ঠানগুলোকে, সব ব্যক্তিগুলোকে ডিজিটালাইজেশনের ট্রেনিং দিতে হবে প্রপার। এই ট্রেনিং ছাড়া তাদেরকে কোনোভাবেই যেন তাদের চাকরির শর্তই থাকবে যে এই ট্রেনিংটা অবশ্যই থাকতে হবে, নতুবা তাদেরকে এই কোর্টগুলো দায়িত্ব দেওয়া হবে না। অথবা যারা ওই কোর্টের স্টাফ যারা, তাদেরকে এইটা ছাড়া তাদেরকে সেকশন থেকে তাদের ট্রান্সফার করে দেওয়া হবে। সিস্টেম ডেভেলপের সাথে সাথে একটা সেলকে অবশ্যই কন্টিনিউ এগুলো মনিটরিংয়ের জন্য রাখতে হবে। হ্যাঁ, মনিটরিং সেল থাকাটা অবশ্যই জরুরি। তারা প্রতি মাসে কতগুলো মামলা এইভাবে এই প্রক্রিয়া দায়ের হলো এবং এই দায়ের করতে গিয়ে কোথায় কোথায় দুর্বলতা আছে, আইনজীবীদের কেমন দুর্বলতা, এখানে বিচারকদের কোন কোন বিষয়ে দুর্বলতা আছে, এখানে স্টাফদের কোন কোন বিষয়ে দুর্বলতা আছে, এগুলো ফাইন্ড আউট করে পরীক্ষামূলকভাবেও যদি এটা চালু করা সম্ভব, তাহলে কিছু 1 মাসের ভিতরে কিছু সমস্যা চলে আসবে। সেই সমস্যাগুলো সলভ করে এটা পরিপূর্ণভাবে এটা এই বিষয়টা মাঠে ছাড়া যায় এবং তাহলে কী হবে, আইনজীবীদের দীর্ঘসূত্রিতা কমে যাবে এবং এই ডিজিটালাইজ প্রক্রিয়াটা সফলভাবে বাস্তবায়ন হবে। আমরা বিগত দিন দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল পদ্ধতিতে ক্লাসিং সিস্টেম সেটা চালু করা হয়েছিল, কিন্তু বর্তমান যদি আমরা খবর নেই, অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতেই ওই প্রজেক্টর বা অন্যান্য যে আদার্স যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সবগুলো অকেজো অবস্থায় আছে, ওগুলো কার্যকারিতা নেই এবং মনিটরিং নেই। সেটার জন্য আমি মনে করি যে এটাকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে মনিটরিং সিস্টেমটা শক্তিশালী করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্য করার জন্য। আশা করছি আগামী দিনে আবারও আমরা আসবো অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করার জন্য। যে প্রিয় দর্শক, আমাদেরকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা আগামীতে আবার উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।